পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দাও, শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ আমি বর্তমান আচার্যদেব তিনি প্রতিপক্ষ নিয়ে বলেছেন। এই প্রতিপক্ষ আসলে কে, প্রতিপক্ষ কি, তাই নিয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এবং কয়েকটা গল্পও বলেছেন। আমার এটা পড়ে খুবই ভালো লেগেছে যে সত্যি আমরা এমন করে ভাবিই না, আমরা নিজের দিকে তাকাই না। সবসময় বলি অমুক লোক আমার প্রতিপক্ষ, তমুক লোক আমার প্রতিপক্ষ, অমুকের উপকার করেছি সেও আমার প্রতিপক্ষ, নানাভাবে বলতে থাকি। কিন্তু তিনি এত সুন্দর করে বুঝিয়েছেন এবং এত সুন্দর গল্পগুলো বলেছেন যে আমাদের যদি ঠাকুরের হয়ে উঠতে হয় এগুলো ভীষণ অনুপ্রেরণা যোগায়। তাই আসলে ঠাকুরের কাজটা কি, এটাও আমাদেরকে ভাবতে হবে। কি ঠাকুরের কাজ? তিনি বারবার বলেন না, মন্দির তৈরি করলাম, এত সুন্দর আশ্রম তৈরি করলাম, খুব সুন্দর করে ঠাকুর বসালাম, অথচ আমি চরিত্রের দিক থেকে সেটা হতে পারিনি। আসলে আমার আমার দেহটাই যে একটা ঠাকুরের মন্দির, আমি যে একটা ঠাকুরের অংশ, সেটা আমার ভাব, কথাবার্তা, আমার আচার আচরণ, আমার ভালোবাসা, প্রেম, প্রীতি সব কিছু দিয়ে বোঝা যাবে যে আমি ঠাকুরের মানুষ। আমাকে দেখলেই বুঝতে পারবে যে এ ঠাকুরের মানুষ এসছে। আর ঠাকুরের মানুষ যে, সে সব সময় পরোপকারের ধান্দাতেই থাকে, যেটা ঠাকুর সারা জীবন করে গেছেন এবং ঠাকুর পরিবার সারা জীবন করছেন। কোটি কোটি মানুষ তার কাছে সব সমাধান পাচ্ছে, সেই মানুষের জন্যই তিনি বসে আছেন। মানুষকে নিয়েই যত তার কারবার, শুধু ভুলগুলো ধরিয়ে দেন এবং তিনি বুঝিয়ে দেন আসলে ঠাকুর কি চান। যাই হোক, অনেক কথা বললাম, তার কথাগুলো এবার আমি বলছি। তিনি বলছেন, ছোটোবেলায় লোকমুখে হিন্দিতে একটা কথা শুনতাম, কর ভলা তো হো বুড়া, অর্থাৎ ভালো করলে মন্দ হয়। কি না, আমি অমুকের জন্য এত করলাম, সেটা সে বুঝলই না, উল্টে আমার খারাপ করলো। পরে অনুভব করেছি যে এইটা তো একেবারেই একটা ভেজাল কথা। আচার্যদেব বলছেন, কেউ কারোর জন্য ভালো ভেবে যা করেছে, সেই করাটা যখন বাস্তবে আদৌ তার অন্তরে পৌঁছায় না, তখনই এই অবস্থার সৃষ্টি হয়। কত সুন্দর করে কথাটাকে বললেন না? তাই কাউকে যদি প্রেমই করতে চান, তাহলে সেই প্রেম এমনই তীব্র হয়ে উঠুক যাতে আপনার প্রেমে সে যেমন আনন্দিত হয়, আপনার শাসনেও যেন সে একই রকম পেলব স্পর্শ অনুভব করে, যার ফলে তার সংশয়গুলির নিরসন হয় আর নির্দ্বিধায় সে নিজের ভুল স্বীকার করতে পারে, নইলে সেই প্রেমে খাঁকতি আছে জানতে হবে। তো তিনি বলছেন, এইগুলিই তো আমাদের সবচেয়ে বড় প্রতিযোগিতা, সবচেয়ে বড় পরীক্ষা, যে আমি নিজেকে কি প্রতি মুহূর্তে শাসনে রাখতে পেরেছি। শাসন কিন্তু তিনি করবেন না, মানুষ যতক্ষণ না পর্যন্ত তার অনুশাসনে আত্মশাসন করতে পারছে, ততক্ষণ সে মানুষ হিসেবে বিকশিত হতেই পারবে না। 14 বছর বয়সে যেসব কথা শুনতো আর বলতো, 64 বছর বয়সে গিয়েও কি সেই তাই বলবে? তার মানসিক চিন্তার কোনো বিকাশ নেই, কোনো উত্তরণ নেই। তাই এই জগতে আমার প্রতিপক্ষ যদি কেউ থেকে থাকে, সেটা আমি নিজেই। কি সুন্দর না কথাগুলো? যাই হোক, তিনি বলছেন, এক ঋত্বিক দাদা আছেন, তিনি আমাদের দীর্ঘদিনের পরিচিত। তিনি বলছেন, বাবাও তাকে খুব স্নেহ করতেন। তিনি পেশায় একজন আইএএস, চেন্নাই শহরে কর্মরত। এখানে এসেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, তিনি বলছেন, তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি রিটায়ারমেন্টের পর কি করবেন? নিজের রাজ্যে ফিরে এসে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নিয়ে আরামে বসে বসে সিলিং ফ্যানের ব্লেড গুনবেন, নাকি আপনার কর্মরাজ্যেই থেকে যাবেন আর সেখানে ঠাকুরের কাজের চেষ্টা করবেন? তো সেই আইএএস অফিসার দাদা বলছেন, না না, আমি ওখানেই থাকবো। তিনি বলছেন, এবার একজনের গল্প বলি। ইনি একজন সুইস মহিলা, নাম সান্দ্রা লাভি গকোভিচ। তাঁর জন্ম বেড়ে ওঠা সুইজারল্যান্ডে। পড়াশোনা শেষ করে তিনি দুবাইয়ে একটি উচ্চ বেতনের কর্পোরেট চাকরির যোগ দেন। অগাধ আর্থিক স্বাচ্ছন্দ্য, বহুমূল্য গাড়ি বাড়ি,
যথেচ্ছ বিশ্বভ্রমণ, বিপুল রমরমার জীবনযাপন। সেই তিনি একদিন এক এয়ারপোর্টে বসে ভাবছেন, আমার জীবনে এত প্রাপ্তি কিসের, এত যে সুখ সুবিধা জীবনে পেলাম, এই দিয়ে কোনো মহৎ উদ্দেশ্যের সাধন হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি তাঁর সেই বিলাসবহুল জীবনযাত্রা ছেড়ে দিয়ে যৎসামান্য কিছু সম্বল হাতে নিয়ে চলে এলেন ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে। সেখানকার দরিদ্র মহিলা আর শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে তিনি একটি দাতব্য বিদ্যালয় গড়ে তুললেন। শুরুটা মোটেই সহজ ছিল না। প্রতি পদক্ষেপে এদেশের সংস্কৃতির সাথে লাগা সংঘাতগুলিকে জয় করতে হয়েছে তাকে, স্থানীয় মানুষের আস্থা অর্জন করতে হয়েছে, সাহায্য ও সমর্থন পাওয়ার জন্য দরজায় দরজায় ধৈর্য ও অধ্যবসায় নিয়ে ঘুরতে হয়েছে। কিন্তু তার অন্তরটা যেটা চেয়েছিল, সাধারণের জীবনযাপন করে মানবতাকে কিছুটা আলোকিত করে যাওয়া, তাতে কিন্তু তিনি সফল হয়ে 15টা বছর এখানে কাটিয়ে গিয়েছেন। কি আশ্চর্য গল্প! তিনি আবার বলছেন, আরেকজনের গল্প বলি। ইনি একজন আইরিশ ভদ্রলোক, নাম ক্যারন রনসলে। বহু বছর আগে তিনি ভারতের যোধপুরে এসেছিলেন বেড়াতে। রাজস্থানের এইসব পুরনো শহরে এককালে জল সংরক্ষণের জন্য বাউড়ি বা ধাপকুয়া নামে এক বিশেষ ধরনের জলাধার নির্মিত হতো। সেগুলি মধ্যযুগীয় প্রযুক্তি ও স্থাপত্যকলার অনন্য নিদর্শন। ক্যারন এগুলি দেখে মুগ্ধ হন, কিন্তু একই সঙ্গে লক্ষ্য করেন যে এই শতাব্দী প্রাচীন স্থাপনাগুলির অধিকাংশই আবর্জনা, প্লাস্টিক ও আগাছায় ভরে গিয়েছে এবং কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেই দৃশ্য তাঁকে এতটাই নাড়া দেয় যে তিনি এইগুলির পরিষ্কার ও পুনরুদ্ধারের কাজকেই নিজের জীবনের লক্ষ্য করে নেন এবং নিজের ঘর বাড়ি ছেড়ে টানা 10 বছর এই যোধপুরেই থেকে যান, শুধু এই একটি মাত্র ব্রত পালন করতে। কি সুন্দর সুন্দর গল্পগুলো তিনি বলছেন, অবাক করা ব্যাপার। যাই হোক, তিনি আবার বলছেন, আরেকটি গল্প শুনুন। ইনি একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, নাম ইন্দ্রজিৎ সিং সিধু। একসময় তিনি পাঞ্জাব পুলিশের ডিআইজি ছিলেন। অবসর গ্রহণের পর তিনি প্রতিদিন ভোরে হাতে ঝাঁটা আর একটি ঠেলাগাড়ি নিয়ে পথে বেরিয়ে পড়েন, আর চণ্ডীগড় শহরের রাস্তাঘাট, পার্ক, বাজার, যেখানেই যত আবর্জনা চোখে পড়ে সেগুলি পরিষ্কার করেন। গত 30 বছর ধরে এই কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন এই 88 বছরের মানুষটি। প্রথমে সবাই তাকে কটাক্ষ করেছে, তারপর তার নিষ্ঠা দেখে লজ্জিত হয়ে বহু নগরবাসী এখন তার সঙ্গে শহরের ময়লা পরিষ্কারের কাজ করতে উঠে পড়ে লেগেছে। তাহলে এই সব মানুষরা তাদের স্বাভাবিক আরামপ্রদ জীবন ছেড়ে মানবতার জন্য যদি নিজেদের এইভাবে সমর্পণ করতে পারেন, রিটায়ারমেন্টের পর আমরা সৎসঙ্গীরা কেন নিজেদের এইভাবে সমর্পণ করতে পারবো না? রিটায়ার করে নিজের রাজ্যে ফিরে আরামের জীবন, নাকি কর্মজগৎ যে রাজ্যে, সেখানেই মাটি কামড়ে ঠাকুর প্রতিষ্ঠার জন্য লড়াই, কোনটা করব? তিনি বলছেন, তাই আমি আমাদের এই আইএএস দাদাটিকে বললাম, রিটায়ারমেন্টের পর সবার আগে আপনি আপনার ওই স্যার উপাধিতে ভূষিত অফিসার সত্তাটিকে গলা টিপে মেরে ফেলেন, আর নিজের যা কিছু পার্থিব প্রাপ্তি আছে সেগুলিকে লাথি মেরে একদম ন্যাংলা হয়ে মাটিতে বসতে শেখেন। তখনই আপনার সত্যিকার ঠাকুর প্রেমের বিকাশ হবে, চিন্তার উত্তরণ হবে, তবেই আপনাকে দিয়ে ঠাকুরের কাজ কিছু হবে, তবে গিয়েই আপনি ঠাকুরকে পাবেন। তিনি বলছেন, শেষ করছি আর একটা ভাবনা দিয়ে। ঠাকুরের কর্মীদের 2টো ছবি আমি দেখেছি, এটাও খুব সুন্দর উপমা। বলছেন, প্রথমটা হলো নিজের নিবেদনের ছবি। নিবেদন কি জিনিস? যেখানে আমি আমার গল্পটাকে সামনে রাখি না, বরং বলি, আমি তোমার যন্ত্র, তুমি যন্ত্রী, যেভাবে বাজাবে আমায় আমি বেজে উঠব। কোথাও আমি আমার নিজস্ব ইচ্ছা অনিচ্ছার সুর চাপাবো না। আর অন্য ছবিটা হলো প্রদর্শনের। সেটা কীরকম? যখন একজন কর্মী কাজ করতে গিয়ে আগে তাকিয়ে দেখেন ক্যামেরাটা ঠিক জায়গায় আছে তো কি না, ছবিতে তার কর্মকাণ্ড প্রদর্শিত হবে তো।
আমাদের নিবেদনের গল্পগুলি কিন্তু পরিণত হয় পূজার নৈবেদ্যে। আর ওই প্রদর্শন যাকে পেয়ে বসেছে তার নিজের প্রস্তুতি, নিজের হয়ে ওঠার সেই একান্ত গল্পগুলোর কি হবে? সে সবই তো হারিয়ে যাবে। তার নিজের ঘরের চৌহদ্দি যেখানে ক্যামেরা থাকে না, সেখানে আপন বউ, বাচ্চা, আত্মীয় স্বজনের কাছে তার আচরণগুলো শ্রদ্ধা নিয়ে আসছে না অশ্রদ্ধা, সেটাই তো প্রশ্নের মুখে পড়ে থাকবে। আর এই সব প্রদর্শনী সত্যাই বলবে, কর ভোলা তো হো বুড়া। কেননা সে অন্যের জন্য যা কিছু করেছে তার বিনিময়ের প্রাপ্তিগুলো সে সবাইকে ডেকে দেখাতে চায়। এর অন্যতা হলেই সে ক্ষুব্ধ হয়ে ওঠে, তার মনের আনন্দ শেষ হয়ে যায়, মন হয়ে যায় এলোমেলো, বিশৃঙ্খল। বিশৃঙ্খল মনে আসবে যুক্তিহীন চিন্তা, আর সেই চিন্তা আনবে বিভ্রান্তিকর আচরণ। অথচ সে এইটা বোঝে না যে সেই আদি যুগ থেকে আজ অবধি অনন্ত প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা এই মানবজাতি কিন্তু এখন যথেষ্ট চতুর। সবাই কিন্তু তার ওই প্রদর্শনের চেষ্টাটা দেখতে পাচ্ছে। অপরদিকে নিবেদনী সত্তা কেমন হয়? তিনি বলছেন, একটা রচনা আছে, যতবারই পড়ি মুগ্ধ হয়ে যাই। রচনাটা কারোর নয়, আমার বাবা, পূজ্যপাদ দাদার কথা বলছেন। তিনি লিখছেন তার বাবা শ্রী শ্রী বরদার কথা। আত্মজনের কথা নামের সংকলন গ্রন্থে তা ধরা হচ্ছে। গোটা লেখাটি ছত্রে ছত্রে তিনি কিন্তু লিখেছেন নিজেরই গল্প, অথচ বলে চলেছেন বাবার কথা। পিতার ছত্র ছায়ায় তার নিজের বিকাশ, নিজের উত্তরণের এক অনবদ্য বৃত্তান্ত। সেই রচনায় অন্তিমে দেখা যায় পিতার প্রতি তার অসীম কৃতজ্ঞতা বোধের প্রকাশ। জন্ম দেওয়ার বা পালন পোষণের জন্য নয়, তিনি পিতার কাছে কৃতজ্ঞ হয়েছেন তাকে তার ঠাকুরের সঙ্গে, ইষ্টের সঙ্গে যুক্ত করে দেওয়ার জন্য। এটাই হলো নিবেদনী সত্তার গল্প। আমরা প্রত্যেকে এই রকম নিবেদনী সত্তা হয়ে উঠি, এই হোক প্রার্থনা। মানুষের ভিতর ঠাকুরের চেতনা জাগিয়ে তোলাই আমাদের কাজ। কখনো উৎসাহ হারাতে নেই, বয়স নিয়ে কখনো ভাবতে নেই। একজন ৮৮ বছরের বৃদ্ধ যদি শহরের ময়লা পরিষ্কার করার সংকল্প করতে পারেন, আমরা কর্মীরা মনের ময়লা পরিষ্কার করার সংকল্প নিতে পারবো না কেন? বয়স আবার কী জিনিস? আমি নিজে ৫৯ বছরে পড়েছি, কিন্তু আগে আমি আমার নাতির সঙ্গে ফুটবল খেলবো, তারপর না হয় বুড়ো হওয়ার কথা চিন্তা করব। দিয়ে নিজে হাসছেন। অবশ্য তার আগে আপনাদের সহযোগিতায় অবিনের জন্য মেয়ে পাওয়া, দিয়ে তারপরে তিনি থেমে গেলেন। যাই হোক, শ্রী আচার্যদেবের এই কথাগুলো অত্যন্ত মূল্যবান এবং আমাদের জীবনে চলার জন্য যথেষ্ট পাথেয় হয়ে থাকবে। আমাদের যদি সত্যি ঠাকুরের হয়ে উঠতে হয়, তাহলে এই কথাগুলো, এই গল্পগুলো আমার জীবনের সবচেয়ে বড় পাথেয় হয়ে থাকা দরকার। আপনারা ভাবেন আর এগিয়ে চলেন। তিনি বলছেন, যখনই দীক্ষার সুযোগ হবে ঋত্বিকরা ঝাঁপিয়ে পড়েন, যাজকরা তাদের পাশে দাঁড়িয়ে সমর্থন গড়ে তোলেন, অধৈর্যরা পুরো পরিবেশটাকে জাগিয়ে তোলেন, সমস্ত কর্মী সমাজকে সহযোগিতায় নিশ্চিন্ত করে রাখেন, আর অগণিত প্রাণ এইভাবে ঠাকুরকে নিয়ে উদ্দীপ্ত হয়ে উঠুক, জীবনটাকে উপভোগ্য করে রাখেন, আপনারা আনন্দমুখর করে রাখেন। এইভাবে তিনি কথাগুলো খুব দরদের সঙ্গে বলেছিলেন এবং গল্পগুলোও বলেছিলেন। যাই হোক, কথাগুলো অনেকটাই হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই রাখছি। জয় গুরু সবাই।